প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বাজেট ও অগ্রাধিকার। আর আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন একেবারে আমার সর্বডানে আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI, এবং আমার একেবারেই পাশে রয়েছেন KSM মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল অ্যাগ্রো কেয়ার ও প্রেসিডেন্ট বামা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানাই। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনার বিষয়বস্তু শুনেই বুঝতে পেরেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে চলতি অর্থ বছর একেবারে শেষের দিকে, আর মাত্র 1 মাস পরেই আমরা নতুন বাজেটের দিকে এগোবো, এবং সরকার সেই নতুন বাজেটকে নিয়ে নানানমুখী কর্মযজ্ঞ শুরু করেছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যতগুলো বিভাগ আছে সবাই নড়ে চড়ে বসেছে নতুন সরকারের নতুন বাজেট। তার উপর নতুন অর্থমন্ত্রী, যিনি আগে বাণিজ্যমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন, তিনি আজ অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি চাইছেন নতুন কিছু উপহার দিতে। আমরা তার প্রাণান্ত প্রচেষ্টা দেখতে পাচ্ছি। নানানমুখী দৌড়ঝাঁপ, নানান উদ্যোগ, নানান পরিকল্পনা, নানান স্বপ্ন নিয়ে তিনি এগোচ্ছেন। এই একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য থেকে এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবেলা করে এবং দাতাদের নানান রকম শর্তের চাপ উপেক্ষা করে বা সেগুলোকে সাথে নিয়ে কেমন বাজেট করবেন এবং সেই বাজেটে কি কি অগ্রাধিকার দেওয়া উচিত বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে, আমাদের অর্থনীতি যে অবস্থায় রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুটা করতে চাই জনাব আশরাফ আহমেদ আপনাকে দিয়ে। বাজেট একেবারে আমাদের দরজায় কড়া নাড়ছে, নতুন বাজেট। এই পরিস্থিতিতে আপনারাও অনেক জায়গায় অনেক কথা বলছেন, অনেক মতামত দিচ্ছেন। এই বর্তমান প্রেক্ষাপটে নতুন সরকারের জন্য অর্থনীতিটি কেমন আছে এবং এই অর্থনীতিতে কোন দিকে যাচ্ছে, বাজেট কতটা আমাদের বাস্তবতার নিরিখে হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ। একটু আসলে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শুরু করি। আমাদেরকে যেটা মানতে হবে সেটা হচ্ছে আমরা এখন আমাদের অর্থনীতি আসলে আমরা যেটাকে বলি যে ক্লাসিক স্ট্যাগফ্লেশন, যে স্ট্যাগনেন্ট গ্রোথ, হাই ইনফ্লেশন এবং রাইজিং আনএমপ্লয়মেন্ট, এই তিনটা কম্বিনেশন প্রেশারে আমরা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এখানে। মানে বেসিক্যালি আপনি যদি দেখেন যে আমাদের ইকোনমিক গ্রোথ রেট 7-8% লেভেলে কোভিডের আগে যেটা ছিল, নামতে নামতে এটা এখন 3% লেভেলে নেমে এসছে। আনএমপ্লয়মেন্ট আমরা জানি যে স্পেসিফিক কোনো ডেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি যদি রিয়েল ওয়েজ গ্রোথ এবং ইনফ্লেশনের সাথে হিসাব করে দেখেন যে রিয়েল ওয়েজেস যেটা আমরা বলি ইনফ্লেশন অ্যাডজাস্টেড, সেটা কিন্তু কমে যাচ্ছে। এটা ইউজুয়ালি ইন্ডিকেট করে যে আপনার আনএমপ্লয়মেন্ট বড়োভাবে বাড়ছে। থার্ড যে ইস্যুটা হচ্ছে যে ইনফ্লেশন তো আমরা দেখছি যে কমেনি, 14% থেকে 8% লেভেলে নেমে এসেছিল, কিন্তু সেটা আবার বাড়া শুরু করে 6-7 মাস আগে থেকে। এবং এখন গত 1 মাসে যেটা হচ্ছে যে আপনার তেলের দাম বাড়লে সাথে সাথে বাংলাদেশে ইনফ্লেশন বাড়ে। এটা আসলে বোধহয় খুব বেশি ডিবেট না করেই বলা যায় যে বাড়বে ইনফ্লেশন। সরকারের পক্ষ থেকে বারবার বলছে যে তেলের দাম বাড়লে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখুন, ইস্যুটা হচ্ছে যে তেলের দাম কিছুটা অলরেডি বাড়িয়ে দেওয়া হয়েছে। সো সেটারই ইম্প্যাক্ট যদি চিন্তা করি যে ভবিষ্যতে যদি নাও বাড়ানো হয়, তাহলেও কিন্তু আমরা ধরে নিতে পারি যে ইনফ্লেশন বাড়বে। এই সিনারিওতে আসলে যখন বাজেটটা করতে হবে, তখন আসলে যদি আমরা এই ফান্ডামেন্টাল ভুলটা না করি যে এটা কেন হচ্ছে। আপনি যদি দেখেন যে গত সরকার গত 1 বছর ধরে 2025 সন থেকে যেই স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয়েছিল, এগুলো সবই হচ্ছে ডিমান্ড রিডাকশন। আপনি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিলেন, আপনি ফিসকাল পলিসি, কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। আমার দেখা মধ্যে বাংলাদেশের 2025 সনের বাজেট ছিল বাংলাদেশের প্রথম আমার দেখা কন্ট্রাকশনারি বাজেট, যেখানে গত বছরের থেকে বাজেট কমিয়ে নেওয়া হয়েছে। এবং বছরের শেষ নাগাদ আমরা দেখলাম যে সরকারের যে ব্যাংকিং সিস্টেম থেকে যে ঋণ নেওয়াটা, সেটা অস্বাভাবিক লেভেলে বেড়ে গেল অ্যাট দ্য কস্ট অফ প্রাইভেট সেক্টর ক্রেডিট ফ্লো। ফলে যেটা হচ্ছে যে এই স্ট্র্যাটেজিগুলো ছিল যে ডিমান্ড রিডাকশনের জন্য, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আমাদের যদি ডিমান্ড রিডাকশন বলতে আপনি যেটি বলছেন সেটা আমরা ডেভেলপমেন্ট বাজেটের ক্ষেত্রে দেখেছি। কারেক্ট, শুধু ডেভেলপমেন্ট বাজেটের ক্ষেত্রে না। আপনি ধরেন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি মানে হচ্ছে আপনি টাকার সাপ্লাই কমিয়ে দিলেন, টাকার প্রবাহটা টেনে ধরলেন, তাতে আপনার ডিমান্ড কমে যাবে এবং তাতে প্রাইস কমে আসবে, এই আশাটা করা হয়। কিন্তু ডিমান্ডটা কারেক্ট।
আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে আমাদের কিন্তু ইনফ্লেশনের মেইন ড্রাইভার ছিল আমাদের সাপ্লাই সাইড কন্ট্রিকশন। আমাদের কিন্তু ডিমান্ডে যে ওভারশুট করে গিয়েছিল ব্যাপারটা কিন্তু তা না। কারণ আমাদের ইনফ্লেশনের শুরুই হয়েছিল আপনার এক্সচেঞ্জ রেটের ডিভ্যালুয়েশনের থেকে। কিন্তু এই যে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি দুটোই কিন্তু আমাদের সাপ্লাই সিস্টেম বাড়ানোর থেকে কন্ট্রাকশনের কাজ করেছে। ফলে যেটা হয়েছে যে একই সাথে যেমন আপনার ইনফ্লেশনের ফলে ডিমান্ড কমে গেছে, ইম্পোর্ট কন্ট্রাকশনের ফলে এবং এনার্জি ক্রাইসিসের ফলে আমাদের আউটপুট কমে গেছে। সব মিলিয়ে আমাদের যে সাপ্লাই ক্রাইসিস সেটা আরও ঘনীভূত হয়েছে সরকারি পলিসির কারণে। এবং আপনি যদি এই দুটোর আলাদা আদার ইম্প্যাক্ট হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কমিয়ে দেয়, বোথ কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি। আচ্ছা ভাই, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কিন্তু প্রিভিয়াস পলিটিক্যাল গভর্নমেন্টের সময় বারবার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেওয়া হয়েছে। আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে প্রতি 6 মাসে যেটি আমরা দেখেছি। 2023 সালের রিয়ালিটি এবং 2025-এর রিয়ালিটি কিন্তু এক না। 2023 সনে যেটা করতে হয়েছিল আমরা কিন্তু তখনও এটা বিরোধিতা করেছিলাম। আমরা তখনই বলেছিলাম যে এটা স্বল্প মেয়াদী হওয়া উচিত, কারণ সরকার যদি ফ্লেক্সিবিলিটি না রাখে যে কোন পলিসিটা কাজ করছে সেটার বেসিসে যদি পলিসি বদলাতে না পারে, তখন কিন্তু ওই যে এক টেক্সট বুক দিয়ে আপনি বছরের পর বছর চালিয়ে যাবেন, এটা নির্বুদ্ধিতা। কিন্তু সেটাই আমরা হতে দেখেছি। এখন এখানে আরো ডিটেলে গেলে আমরা বলতে পারবো। খুব ওভারঅলে যদি আমি বলি যে দেখুন, আমাদের ইকোনমি একটা বড় ধরনের স্ট্রাকচারাল ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে যদি যে বাজেট থেকে আমরা যেটা প্রত্যাশা করব যে সরকার কিছু স্পষ্ট দিক নির্দেশনা ক্রিয়েট করবে যে এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, 3-4টা জিনিস আমি এক্সপেক্ট করবো। যেমন এক নাম্বার হচ্ছে, আপনি যদি ডেফিসিট ফাইন্যান্সিং এর পরিমাণ যদি না কমাতে পারেন, যদি ক্রাউডিং আউট যদি ব্যাংকিং সেক্টর থেকে যদি ক্রাউডিং আউট না করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এক ধরনের ফান্ডিং স্ট্র্যাটেজি নিতে হবে। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে যে আপনি যদি এডিপি কিংবা পাবলিক ইনভেস্টমেন্ট যদি কমিয়ে দেন, কিংবা গত এক বছর ধরে যেটা আমরা দেখছি যে ক্রমাগত এটা কমে আসছে, এডিপি বাস্তবায়নের পরিমাণ দেখলেই বোঝা যায়। সো এই দুটো চাপ থেকে যদি সরকার বেরিয়ে আসতে না পারে, তাহলে কিন্তু আমরা এই যে স্ট্যাগফ্লেশনারি যে প্রেশারের কথা বলছি সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরোতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। আপনি বেরোনোর কথা বলছেন, কিন্তু আমি বলছি যে বাজেট সরকার কিসের উপরে দাঁড়িয়ে করবে যেখানটাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না, বারবার পিছিয়ে যাচ্ছে। আপনি বৈদেশিক ঋণ প্রবাহ যেটি বা বৈদেশিক আমাদের উন্নয়ন সহযোগীদের যে সহযোগিতা সেটি বারবার হোঁচট খাচ্ছে। এরপর রেমিটেন্স ফ্লোতে একটি এই বৈশ্বিক কারণে বড় ধরনের হোঁচট খাওয়ার শঙ্কা আছে। তো সরকার কিসের ভিত্তিতে এই সরকারের বাজেটের আয়ের উৎস কোত্থেকে আসবে? একটু যদি ট্যাক্স স্ট্রাকচারে আমাদের রাজস্ব আদায়ের যেই স্ট্রাকচারটা, সেখানে একটু আমার ধরনের একটা স্ট্রাকচারাল এক্সপ্লেনেশনের ব্যাপার আছে। আমাদের ট্যাক্স টু জিডিপি ইজ মাত্র 6%। তার মধ্যে এটা রাফলি 3টা সাইড থেকে আসে, আপনার কাস্টমস ডিউটি, ভ্যাট এবং এআইটি। এখানে আবার আমাদের উল্টো দিকে আমাদের ইকোনমির হিসাব যদি করি, ইকোনমির মাত্র 11-12% হচ্ছে এগ্রিকালচার, অ্যাবাউট 40%-এর মতন হচ্ছে ইন্ডাস্ট্রি, 35%-এর মতন হচ্ছে ইন্ডাস্ট্রি, বাকি 54% হচ্ছে আপনার সার্ভিসেস। এই যে সার্ভিসেসের যে 54%, এখান থেকে কিন্তু সরকারের রাজস্বের পরিমাণ খুবই কম। আপনি যদি ভ্যাটের ইয়েটা দেখেন, স্ট্রাকচারটা দেখেন, আমরা যে ম্যানুফ্যাকচারাররা ভার্চুয়ালি কেউই ভ্যাট এবং এআইটি ছাড়া বিক্রি করতে পারেন না। কিন্তু এই যে সার্ভিস সেক্টর, এখান থেকে কিন্তু ভার্চুয়ালি মানে সেক্টরটা যত বড়, সেই তুলনায় কিন্তু আপনার ট্যাক্সেশন ইজ নাথিং। এটার একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। বাংলাদেশে আপনি যত ট্রাকের ভাড়া দেওয়া হয় তার কত পার্সেন্টের উপরে ভ্যাট আদায় করা হয়? এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। আপনি যদি এই প্রশ্নটার আনসার বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে কোথায় আমাদের আসলে ট্যাক্স নেট বাড়াতে হবে। আপনি বাংলাদেশে যদি আমি টোটাল ট্যাক্স কালেকশন হিসাব করি, আপনি দেখবেন যে 80-90% আসে মাত্র 10-15 হাজার করদাতার কাছ থেকে। এবং আমরা যে বলি যে 44 লক্ষ করদাতা, আয় করদাতা, তার মধ্যে সবচেয়ে বড় তিনধারী, এর মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে ব্ল্যাঙ্ক রিটার্ন সাবমিট করেন। সো এই অবস্থা। এবং অন্যদিক থেকে আমরা যেটা জানি যে বড় কর্পোরেটের জন্য এফেক্টিভ ট্যাক্স রেট আসলে আমরা বলি 35%, এফেক্টিভ ট্যাক্স রেট হচ্ছে এনিওয়ার বিটুইন 40-50% অফ টোটাল রেভিনিউ, নট ইভেন বটম লাইন। মানে যদি আপনি একটা সার্ভিস সেক্টরে অপারেট করেন, আপনার যে টপ লাইন রেভিনিউ যেটা দিতে হবে আপনার, বিকজ আপনার রেভিনিউর উপরে
একবার ভ্যাট কাটা হচ্ছে, তারপরে এআইটি কাটা হচ্ছে, তারপরে আপনি যখন পেমেন্ট করছেন ওখান থেকে আপনাকে পুনঃ কাটা টিডিএস হচ্ছে, জি। কেটে রাখতে হচ্ছে। সব মিলিয়ে 40-50% কিন্তু আপনার টপ লাইনের উপরে রেভিনিউ সরকারের এক্সচেকারে জমা পড়ে। সো এই যে এই সিনারিওতে ফলে যেটা হচ্ছে যে অর্গানাইজ সেক্টরকে কিন্তু আপনি একটা বড় ধরনের চাপের মুখে রেখেছেন টু অ্যান এক্সটেন্ট, যে আমি মনে করি যদি আপনি ট্যাক্স রেটটাকে যদি এই লেভেলে রাখেন এবং যদি এটা দেখা যায় যে যারা রেজিস্টার্ড না, যারা ট্যাক্স পেয়ার না, তাদেরকে এই ট্যাক্সটা দিতে হচ্ছে না, তখন কিন্তু আসলে আপনার যে অর্গানাইজ সেক্টর বৈষম্য সেটা তৈরি বছরের পর বছর ছোট হতে থাকবে এবং আপনার ইকোনমি আরো ইনফর্মাল সেক্টরে চলে চাপের যাবে। মুখে পড়বে। ধন্যবাদ জনাব আশরাফ আহমেদ। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। আমি একটু যেতে চাই কে এস এম মুস্তাফিজুর রহমান আপনার কাছে। আমরা যেটি আশরাফ ভাই বলছিলেন যে আমাদের ইকোনমির 11% এখন এসে দাঁড়িয়েছে, ইকোনমিতে রোল প্লে করছে 11%, কিন্তু আমরা একটা সময় এটিই ছিল আমাদের ইকোনমির মূল উৎস, কিন্তু সেখান থেকে এই এগ্রিকালচারাল সেক্টরের এই ক্রমাগত অবনতি এর কারণ কি, এবং এখান থেকে উত্তরণের পথ কি? আমরা যেটি দেখছি যে আমাদের নিত্য পণ্যের বা ভোগ্য পণ্যের বড় একটি অংশের উপরে এখনো বাইরের আমদানি নির্ভরতা আমাদের রয়েছে। বেরিয়ে আসার পথ কি? ধন্যবাদ। বেরিয়ে আসার পথ হলো অর্থনীতিটাকে বড় করতে হবে। তা আমাদের অর্থনীতির যে প্রধান যে 4টা সেগমেন্ট যদি ভাগ করেন, যার ওপর ভিত্তি করে আমাদের অর্থনীতিতে দাঁড়িয়ে আছে, আমাদের 50 লক্ষ কোটি টাকার আমাদের ইকোনমির সাইজ। এটা কৃষি থেকে আসে, যেটা একটু আগে ভাই পরিসংখ্যান দিয়েছে, কৃষি থেকে আসতেছে 12%, 11 to 12%, 11 to 12%, শিল্পে 34%, আর সেবাতে 54%। এখানে আপনার একক ক্ষেত্র হিসেবে কৃষিতেই কিন্তু সর্বাধিক এখনো। জি। এবং আপনি এটা যে কমে আসাকে আপনি দুশ্চিন্তা হিসেবে নেবেন না। এটা উন্নয়ন যখন হবে তখন অর্থনীতির আকৃতি বড় হবে, একক কৃষি হিসেবে কিন্তু ছোট হচ্ছে না। আপনি ধরুন যে 13 থেকে 11 হয়েছে 2 বছর আগে, কিন্তু কৃষির সামগ্রিক যে অর্থনীতির আকৃতি কিন্তু ছোট হয়নি, এটাও বড় হচ্ছে। আপনার কিভাবে, আপনাকে একটা উদাহরণ দিই। যখন আমেরিকার যখন স্বাধীন হয় তখন ওদের কিন্তু 95% মানুষ ছিল কৃষক। আজকে তার 1% হলো কৃষক, এবং কৃষকরাই ও দেশের ধনিক শ্রেণী। অর্থনীতি এগিয়ে যায় এভাবেই। কৃষিকে আপনার বাণিজ্যিক কৃষিতে যখন নিয়ে যাবেন, যেহেতু আপনার অর্থনীতিটাই বড় হচ্ছে, আপনি 100 টাকার মধ্যে এক সময় তো বাংলাদেশের অর্থনীতিতে আমাদের কৃষির সংখ্যাই ছিল হলো 60%। 60%, জি। তা আপনি যদি কৃষিকে নিয়েই যদি থাকেন, তাহলে আপনার শিল্পের বিকাশ হবে কখন, সেবা খাত কখন হবে, রেমিটেন্স কখন হবে? কৃষি নির্ভর অর্থনীতি হলে তাহলে কৃষি বড় হবে না। আচ্ছা, আপনাকে আমি যদি বলি যে কৃষি নির্ভর বলতে আপনি কৃষির সমস্যা বলতে পারেন যে এটাকে আরো কত ভালো করার সুযোগ ছিল। আমাদের দরিদ্র শ্রেণীর মানুষ কিন্তু কৃষিতেই রয়ে গেছে। আমরা কৃষিটার যেভাবে আমরা চোখে পড়ার মতো মনে হচ্ছে যে অনেক জাত আবিষ্কার হয়েছে, আমাদের কৃষিতে খাদ্যের চাহিদা মিটিয়ে গেছে, কিন্তু আপনার কৃষি তো স্বয়ংসম্পূর্ণ হয় নাই। কৃষকের ফসলের মূল্য যদি না পায়, কৃষকের জীবনযাত্রার মান যদি উন্নয়ন না হয়, তাহলে তো আপনার কৃষিটাকে আপনার সেই স্বয়ংসম্পূর্ণ কৃষি যে কৃষকের জীবন মান উন্নয়ন করতে পারেনি, তাহলে এই উন্নয়নটা কোথায়? সেটা হলো যে আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষ 44% মানুষ কৃষিতে, এবং কৃষি শ্রমিক, এরাই দরিদ্র। এদের যেহেতু উৎপাদিত পণ্যের একবার মূল্য পায়, আরেকবার পায় না। যদি সরবরাহ বেশি হয়, বাজারে মূল্য কমে যায়। তাহলে এর যে বিকল্প বাজার তৈরি করা, যে আমরা যে ধরুন শিল্পের কাঁচামাল হিসেবে নেব, আন্তর্জাতিক বাজারে নেব, সে তো মধ্যস্বত্বভোগীর কাছে মাথা নত করে নতজানু হয়ে আছে। এখনো কি এই প্রেক্ষাপটে মধ্যস্বত্বভোগী আছে, কৃষি পণ্যের মধ্যস্বত্বভোগী? এটা মধ্যস্বত্বভোগী ছাড়া তো অর্থনীতি অচল। আপনার ধরেন দিনাজপুরের সেই সরু চালটা আমরা যে ঢাকায় খাই, এটা কে নিয়ে আসবে? কৃষক নিয়ে আসবে? এটা মধ্যস্বত্ব ছাড়া অর্থনীতি আমরা যতই সিন্ডিকেট, সাপ্লাই চেইনকে মধ্যস্বত্ব বলবেন? হ্যাঁ, মধ্যস্বত্ব মানে হলো যিনি উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে যিনি আছে, ইনি হলো মধ্যস্বত্বভোগী। কিন্তু মধ্যস্বত্বভোগীকে আমরা নেগেটিভ হিসেবেই এটাকে আপনার সিন্ডিকেটকে আপনি নেগেটিভ হিসেবে দেবেন। মধ্যস্বত্বভোগী ছাড়া আপনি অর্থনীতিতে এটা সম্ভবই না। আপনার লাগবেই মধ্যস্বত্বভোগী, মিডল ম্যান লাগবে।
সেটাকে আপনি যাতে সিন্ডিকেট করতে না পারে, সেই জন্য ওর বিকল্প যাতে বাজারটা সম্প্রসারিত হয় সেটা করতে হবে। আপনি কৃষির 11% যে এর যে অবদান। জিডিপিতে যে অবদান, এটা যদি আপনার 5%ও আসে, আর আমাদের অর্থনীতি যদি 5 না, যদি 6% হয়, আর অর্থনীতি যদি আমাদের দ্বিগুণ করতে পারি, তাহলে কিন্তু আমার কৃষিতে প্রবৃদ্ধি আছে। সুতরাং আমরা বলবো যে আমাদের বাণিজ্যিক কৃষিতে আমরা যেতে পারছি কিনা, কৃষকের উৎপাদিত কৃষির বাণিজ্যিকীকরণ। হ্যাঁ, এটা আমাদের কৃষির ভবিষ্যৎ কিন্তু হলো কৃষি প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক শিল্প। আমরা সেটা করতে পারিনি। আপনি কোন কোন পণ্য দ্বারা আপনার একটা লাভজনক ইন্ডাস্ট্রি হতে পারে, সেই গবেষণাটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় অথবা শিল্প গবেষণা প্রতিষ্ঠান বা পলিসি রিসার্চ যারা করে, আমরা এই গবেষণাটা করিনি। উন্নয়নের পূর্ব শর্তই হলো গবেষণা। আপনি কৃষিকে ঘিরেই আপনার অর্থনৈতিক রূপান্তর করা দরকার ছিল। আপনার কৃষি, শিল্প, সেবা, রেমিটেন্স সেবার মাঝে আপনি এই 4টা সেক্টরে, আপনি ধরেন শিল্পের ক্ষেত্রে কৃষি তো ধরেন আমরা যান্ত্রিকীকরণ, তারপরে কৃষির যে মেকানাইজেশনের পরে যে আমরা এই যে কি বলে অ্যাগ্রো প্রসেসিং, এগুলো তো আধুনিকীকরণ, আমরা জি। করতে পারি নাই। জি। আমরা আমদানি নির্ভর রয়ে গেছি। আমরা সার, কীটনাশক, বীজ এগুলো সবই আমদানি নির্ভর। আপনার বীজ হয়তো বলবেন না কৃষকের কাছ থেকে কৃষক নিচ্ছে, সঠিক না। বীজেরও মাতৃতান্ত্রিক বীজ আছে। আপনার মাতৃতান্ত্রিক সেগুলো হারিয়ে যাচ্ছে। না, সেটা আমরা যেগুলো ধরেন হাইব্রিড যেগুলো, সেগুলোর কিন্তু প্যারেন্ট রয়ে গেছে অন্য দেশে, তাকে রয়্যালটি দিতে হচ্ছে। এটা একটা সার্বিক ব্যবস্থাপনা পরিবর্তন করতে গেলে আপনার ব্যাপক সংস্কারের প্রয়োজন। সেই সংস্কারটা পথে কি? কি নতুন সরকার কি সেরকম কোনো পথে হাঁটছে বলে মনে আমরা হচ্ছে? প্রত্যাশা করছি যে আমরা হাঁটবে। ছোটখাটো পরিবর্তনে আপনার এই অর্থনীতিকে পরিবর্তন করতে পারবে না। আপনার রেভলিউশনারি চেঞ্জ যদি করতে চান, তাহলে আপনাকে আপনি শুরুতেই যেমন বলছেন যে অগ্রাধিকার খাত, অর্থনীতিবিদ্যাটাই তৈরি হয়েছে হলো অগ্রাধিকার খাত চিহ্নিত করার জন্য। আপনি যদি রেভলিউশনারি চেঞ্জ করতে চান, তাহলে কৃষিকে স্বয়ংসম্পূর্ণ বাণিজ্যিক এবং আধুনিক কৃষি করতে হবে। তাহলে সমস্যাটা কি আমাকে প্রথমে বলতে হবে। সমস্যা হলো কৃষকের উৎপাদিত পণ্যের দাম পায় না। কেন পায় না? কৃষকের উৎপাদনে যেগুলো উপকরণ লাগে এগুলো আমদানি করে নিয়ে আসে। তাহলে কেন আমদানি করে নিয়ে আসে? যেগুলো আমরা এগুলো দেখি নেই, আমরা ভর্তুকি দিয়ে রাখছি। আমি কৃষককে ভর্তুকি দিতে পারি, কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিকে যদি আপনার অন্য দেশের ফ্যাক্টরিকে ভর্তুকি দেন, তাহলে মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে এখানে বিনিয়োগকে আসতে দেবে না, বিনিয়োগকে এবং তাই বাধাগ্রস্ত হয় নাই। করবে। জি। সে কারণেই হয় নাই। দেখুন, আমাদের দেশ কৃষি নির্ভর। আমাদের রাসায়নিক সারগুলো সরকারি ব্যবস্থাপনায় কিছু রাসায়নিক সার কারখানা হয়েছে। আপনার তো বিদেশি বিনিয়োগ এখানে আসে নাই, কারণ আপনার সাথে লাভ লসের হিসাব করার জন্য তো বিনিয়োগকারী আসবে না। আপনি যেই না এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে, দেখবেন বৃহৎ পুঁজিবাদী রাষ্ট্রের ব্যক্তিরা এখানে আসবে এবং তাকে আপনি আবার ভর্তুকি দিয়ে তার কাছ থেকেই কিনবেন। তাহলে এখানে সংস্কারটা হতে হবে যে আমদানির যে কৃষির সংস্কার যদি বলেন, আমদানি তালিকাটা যে আমাদের $100 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি, এই ইম্পোর্টের মধ্যে কৃষিতে ব্যবহার হয় এটার পরিমাণ কত, সেটা কোনটা কোনটা আমাদের দেশে উৎপাদন করা সম্ভব, আমরা অকারণে কেন এগুলো আমরা ইম্পোর্ট করছি। এই আমদানি নির্ভরশীলতা এবং আমদানির বিকল্প পণ্য যদি আমরা সংস্কারের প্রধান লক্ষ্য হিসেবে ধরি, তাহলে আপনার কৃষি দাঁড়ায় যাবে। ধন্যবাদ মোস্তাফিজ ভাই। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছে আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় বাজেট ও অগ্রাধিকার। আপনারা নিশ্চয়ই জেনেছেন আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন জনাব আশরাফ আহমেদ, সাবেক সভাপতি ডিসিসিআই, এবং রয়েছেন মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল অ্যাগ্রো কেয়ার ও প্রেসিডেন্ট বামা। আপনাদেরকে আবার স্বাগত জানিয়ে আশরাফ ভাই, আপনার কাছে একটু যেতে চাই। আপনি বাজেটের আমাদের যে কর কাঠামো, রাজস্ব ব্যবস্থাপনার, সেটিকে নিয়ে কথা বলছিলেন। এখানে কোথায় ত্রুটি আছে, কোন জায়গাতে হাত দেওয়া দরকার? আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার রাজস্ব বিভাগে দুটি ভাগে ভাগ করে নীতি এবং বাস্তবায়নকে আলাদা করবার অনেক দৌড়ঝাঁপ করলো, কিন্তু সেটি এসে আখেরে টিকলো না। কোথায় হাত দিতে লাগবে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা দিয়ে আগে শুরু করি, কোথায় হাত দিতে হবে। আপনি যদি দেখেন আমাদের ট্যাক্সেশন স্ট্রাকচার, আমাদের রাজস্ব যে আদায় ব্যবস্থাপনা, সেখানে একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে। প্রবলেমটা কীরকম আমি একটু বলি। যে আমাদের তিনটা মোটামুটি খাত যেখান থেকে আমাদের ট্যাক্স, মোট রাজস্ব আদায় হয়: ভ্যাট, কাস্টমস এবং ইনকাম ট্যাক্স। এখন
কাস্টমস ডিউটির ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যেদিন আপনি এলডিসি গ্র্যাজুয়েশন করবেন তারপর থেকে আপনার এই খাতটা মোটামুটি 1/3 থেকে 1/4 লেভেলে খুব তাড়াতাড়ি নেমে যাবে। রাইট। সো এখন যেটা আপনার ধরেন 33% যদি আপনার কাস্টমস ডিউটি হয়, এটা মোটামুটি আমাদের টোটাল যে এখন যে রেভিনিউ আছে তার থেকে খুব বড়ভাবে কমে যাবে। তাহলে আপনাকে বাড়াতে হবে কি? এমনিতেই আমার ট্যাক্স জিডিপি 6%, এবং আমরা যে বলি যে কি বলে আমাদের ট্যাক্স এক্সেমশন অনেক বেশি দেওয়া আছে, এটা মোটেই ঠিক না। কারণ আপনি যদি একটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে দেখেন, ওনারা যেটা এআইটি হিসাবে যেটা দেন, আমার ধারণা এটা খুব বেশি হলে সামান্য কিছু ভেরিয়েশন হবে, বাট আলটিমেটলি নেট ইনকাম ট্যাক্স, নেট ইনকাম এর থেকে খুব একটা বড় বাড়বে না। মানে আপনি গার্মেন্টসকে যদি বলেন যে 1.5% এআইটি এখনই দিতে হবে, আলটিমেটলি দেখা যায় যে ওনাদের নেট ট্যাক্সেবল প্রফিট কিন্তু টোটাল টার্নওভারে 4 থেকে 5% থাকে না। মানে যেটা আমি বলে দিতে পারি আপনাকে যে ইন্ডাস্ট্রি ওয়াইড এভারেজ যদি আমি করি, এটা থাকবে না, নেট প্রফিট এর থেকে কম হবে। সো এই হিসাবে যদি এআইটি যে ব্যবস্থাপনা, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য। কারণ যেটা হয় যে এআইটিতে হয় কি, আপনি আপফ্রন্ট টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু সরকারের সাথে এটা আপনি পরবর্তীতে আপনি সমন্বয় করতে পারছেন না, সরকার কখনো টাকা ফেরতও দেয় না। সরকার এবার অঙ্গীকার করেছে যে এবার আমরা এটাকে এক্সিকিউশন, আমি আসলে এটা দেখতে চাই যে কারণ আমরা যেটা জানি এনবিআর যে চেয়ারম্যান এবং NBR অর্থমন্ত্রী দুজন অঙ্গীকারবদ্ধ। রাইট, যেটা করেছেন সরকার গত বছর, যে বলেছেন যে আমি যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে দিয়েছি সেটা আমাকে তার পরের বছর অ্যাডজাস্ট করতে দিবেন। কিন্তু সেখানেও আবার একটা বড় ধরনের ঝামেলা আছে, যে সেখানেও বলা আছে যে এটা সাবজেক্ট টু সার্টেন লিমিটেশনস। ব্যাপারটা এমন না যে আমি আজকে 10 টাকা অ্যাডভান্স ট্যাক্স দিলাম, বছরের শেষে হিসাব নিকাশ করে দেখা গেল যে আমার ট্যাক্স আসে 2 টাকা, সরকার আমাকে 8 টাকা ফেরত দিবে। ব্যাপারটা এটা কিন্তু অধিকাংশ সভ্য দেশে তাই করা হয়। আমরা এখনো এখানে যেতে পারিনি, আমরা আশা করছি আমরা কোনো একদিন যাব। কিন্তু যে জিনিসটা বলার চেষ্টা করছিলাম যে দেখুন, আমাদের যে বড় যেই সেবা খাত, সেখানে কিন্তু ভার্চুয়ালি কোনো ট্যাক্সেশন সিস্টেম কাজ করছে না। তার কারণটা হচ্ছে, এটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে, যেখানে আসলে কারো রেজিস্ট্রেশন নেই, কারো কোনো ট্যাক্স ট্রান্সপারেন্সি নেই, কমপ্লায়েন্স নাই। সো এই জিনিসটা যদি আপনি না বাড়াতে পারেন, তাহলে আপনি ওই মানে 1,18,00,000 ইকোনমিক এন্টারপ্রাইজের দেশে আপনি যদি বলেন যে 10 থেকে 15,000 করদাতা আসলে সমস্ত কি বলে করের এবং আয় ইনকাম উনারাই করেন, তাহলে তো ভাই বাংলাদেশের জিডি কোএফিশিয়েন্ট 90.5% হওয়ার কথা। যে 80% যেহেতু ওই 10-15,000 করদাতা করেন, তাহলে বাকিরা নিশ্চয়ই না খেয়ে থাকেন। সো এই আমরা বাস্তবতা থেকে অনেকটাই দূরে এটা। সো এই যে এই ট্যাক্স যদি আপনি ট্যাক্স নেট যদি না বাড়াতে পারেন, তাহলে আমাদের যে অবজেক্টিভ যে আমরা 6-7% ট্যাক্স জিডিপি রেশিও থেকে একটা ডিসেন্ট 10-15% লেভেলে যেতে পারবো, সেটা আমি মনে করি না কর জাল এক্সটেনশন ছাড়া, ইকোনমির যেটা ইনফর্মাল ইকোনমি থেকে ফর্মাল ইকোনমিতে ট্রানজিশন ছাড়া এটা করা সম্ভব হবে বলে আমি মনে করি না। আপনি কোঅর্ডিনেট এক্সপানশনের কথা বলছেন, তো সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোঅর্ডিনেট এক্সপানশন হবে, কিন্তু সেটি হচ্ছে না কেন, বাস্তবে হচ্ছে না কেন? গত 1 দশক ধরেই আমরা শুনছি যে কোঅর্ডিনেট এক্সপানশন করা হবে, বিস্তৃত করা হবে, গ্রাম পর্যন্ত, উপজেলা লেভেল পর্যন্ত নিয়ে যাবে, বাস্তবে দেখছি না কেন? আপনি এই ডিসকাশনটা যত না সরকারের মুখে শুনছেন, তার থেকে অনেক বেশি শুনছেন আপনি আসলে ব্যবসায়ীদের কাছ থেকে। কারণ আমরা মোটামুটি সবাই এই জিনিসটা রিয়েলাইজ করি যে কোঅর্ডিনেট এক্সপানশন ছাড়া হবে না। এটা আমাদের জন্য একটা প্রবলেম, কারণ ধরেন আমাকে ট্যাক্স দিতে হবে, আমার যে কম্পিটিশন তিনি জীবনে কোনোদিন ট্যাক্স দিবেন না, তাহলে ভাই আমি তো টিকবো না। একদম সহজ হিসাব। তাহলে আমার নেক্সট কোর্স অফ অ্যাকশন কি? তাহলে আমাকেও তাহলে উনার ইনফর্মাল সেক্টরে চলে যেতে বাধ্য করা হচ্ছে। সো এইটা তো চলতে পারে না। সো এই কারণেই কিন্তু আমি মনে করি যে ট্যাক্স নেট সম্প্রসারণ ছাড়া আমার মনে হয় না যে আমরা যে ট্যাক্স জিডিপি 15% লেভেলের নিয়ে টার্গেট নিয়ে কথা বলবো, এটা আসলে খুব একটা কাজ করবে বলে আমি বিশ্বাস করি না। ধন্যবাদ আশরাফ ভাই। আমি একটু আপনার কাছে আসতে চাই মুস্তাফিজ ভাই। জি, বাজেটে এখন যে বাজেট আমরা সামনে আসছে, আমরা খুব আশায় বুক বেঁধেছি যে নতুন সরকার নতুন কিছু একটা করবে। আপনি একজন উদ্যোক্তা হিসেবে, আপনি বামার প্রেসিডেন্ট হিসেবে এটিকে কিভাবে দেখছেন? দেখুন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কারণ অনেক কিছুর মধ্য দিয়ে একটা নতুন সরকার এসেছে। এখন আপনাকে বুঝতে হবে যে বাজেটটা সরকার কিভাবে করে। বাজেট করে হলো সরকার আর বেসরকারি, আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠান, আমরা বাজেট করি হলে আগে আমাদের ইনকামটা দেখি যে আমার ইনকাম এত, তারপরে খরচটা আমরা করি।
সরকার কিন্তু বাজেট করবে যেহেতু রাজনৈতিক প্রতিশ্রুতি, তিনি কিন্তু বাজেট করবে হলো তার ব্যয়টা আগে বানাবে, অগ্রাধিকার শুরুতেই যেটা বলেছেন যে আমার রাষ্ট্রের জন্য এই কাজগুলো অত্যাবশ্যক, সেটার উনি তালিকা করবে, করে সরকারি কর্মচারী কর্মকর্তাদের ধরেন 56টা মন্ত্রণালয় বিভাগ টিভাগ মিলে জি। তাদের বেতন ভাতা তাদের দাবি দেওয়া মিলে এত টাকা আসছে। এটা অনুন্নয়ন ব্যয়। আচ্ছা, তারপরে আসবে হলো তার উন্নয়ন, যেটা রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে এবং রাজনৈতিক প্রতিশ্রুতি। অর্থনীতি বলে ভাই কিছু নাই, রাজনীতিটাই হলো অর্থনীতি। রাজনীতি যিনি করেন জনগণের কল্যাণে, মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য। অর্থনীতি এবং রাজনীতি একে অপরের পরিপূরক। না, আমি বলবো যে অর্থনীতি বলে কিছু নাই। যিনি রাজনীতি করে, যিনি রাষ্ট্রের দায়িত্বে আসে, উনি যেটা অগ্রাধিকার ঠিক করে দেশকে যেভাবে আগায় নিয়ে যাবে, অর্থনীতি ওই দিকে যাবে। অর্থনীতি মানে হলো সিলেক্টিং বেটার অল্টারনেটিভ, ইকোনমিক পার্সপেক্টিভে কোনটা তুলনামূলকভাবে ভালো সেটা ঠিক করার নাম হলো অর্থনীতি। এখন আমি রাষ্ট্রের প্রধান, আমাকে ভাবতে হবে আমার রাষ্ট্রের প্রয়োজনে আমি এই জিনিস আর আমদানি করব না, আর এই জিনিস আমি এখানে উৎপাদন করব। যেটা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যেমন অগ্রাধিকার হিসেবে হচ্ছে কৃষিকে ঠিক করতে হবে। আপনি যদি অর্থনীতির রূপান্তর করতে চান তাহলে কৃষি ঠিক না করে আপনি যদি শিল্প বা সেবায় যান, শিল্প যদি ঠিক না করেন, সব তো সার্ভিস সেক্টরে যাবে। ওই যে ভাই যেটা বললো, কারণ এখানে সহজ, দোকানপাট, ট্যাক্স দেয় না, ইনফর্মাল সেকশন, এবং গ্রাম থেকে লোক দলে দলে মানুষ এখানে এসে রিক্সা চালাবে, যা হচ্ছে ম্যানহোল চুরি করে 5,000 টাকার ম্যানহোল চুরি করে 200 টাকায় বেচবে। এই সার্ভিস সেক্টরে লোক দলে দলে চলে যাবে। আপনাকে কৃষি ঠিক করতে হবে সবার আগে, ইন্ডাস্ট্রিকে ডাইভার্সিফিকেশন করতে হবে। আপনি হলো ধরেন $57 বিলিয়ন এক্সপোর্টের মধ্যে আপনি হলো 48 বিলিয়নের গার্মেন্টস, তার নন গার্মেন্টস তো হলো আপনার $7-8 বিলিয়ন। তাহলে এই দেশের তাহলে আপনার অর্থনীতিটা কোথায়? তাহলে আপনি যেটা বলেছেন যে সরকার বাজেট করবে, উন্নয়ন বাজেট যখন করবে এটা যোগ করে দেখবে যে আমার কর্মচারীদের বেতন দিতে লাগবে এত, আর এই জিনিস রাষ্ট্রের প্রয়োজনে আমার ঠিক করতে লাগবে এত। তারপরে উনি বলবে যে আমার ইনকাম, এনবিআরকে বলবে যে তুমি কোথায় কিভাবে টাকা দিবা। তো এনবিআর তো রাষ্ট্র নিয়ে ভাবে না, ওখানে যদি পলিটিক্যাল লোক যদি না যায় তাহলে তো উনি কর সংস্কার করবে না। উনি করবে কি, ধরুন 7 লক্ষ কোটি টাকার বাজেট যদি হয়, এনবিআরকে দেবে 5 লক্ষ কোটি টাকা আদায় করার জন্য। তিনি হলো ওটাকে গুণ করে বের করবে যে কত পার্সেন্ট দিলে আমি চিটাগাং পোর্টে টাকাটা আদায় করতে পারি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এনবিআরকে রিফর্ম না করবেন, কর নীতির সংস্কার না করবেন, বিনিয়োগকে অগ্রাধিকার খাতে আকর্ষণীয় করে না দেবেন, ততক্ষণ পর্যন্ত অর্থনীতির আকৃতিটা বড় হবে। সেই জন্য কি নন পলিটিক্যাল গভর্নমেন্ট, যেটিকে ইন্টারিম গভর্নমেন্ট, সেই জন্য কি তারা এই রাজস্ব প্রশাসনকে বিভক্তি বা 2 ভাগে ভাগ করে নীতি এবং বাস্তবায়নকে আলাদা করতে চেয়েছিল? বা অরাজনৈতিক কোনো সরকার তো সরকার না, সে তো হলো একটা জাতির জন্য অভিশাপ। যখনই পলিটিশিয়ানের কমিটমেন্ট আছে, তিনি, জনগণ তো দেশের ক্ষমতার উৎস না, জনগণ হলে দেশের মালিক। রিপাবলিক কাকে বলে? আর আপনি যে বলছেন যে স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌম দেশ হলো জনগণের স্বার্থে আইনটা করার ক্ষমতা থাকতে হবে, পার্লামেন্টে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আপনি $100 বিলিয়ন আপনি ইম্পোর্ট করেন, আপনাকে রাজনৈতিক সরকার বলতে হবে এই জিনিস আমি ইম্পোর্ট করব না। আপনি যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ইম্পোর্ট করতেছেন কেন? আমরা ডলার ডিপেন্ডেন্সির উপর আমরা দেশ বসে রয়েছি। তাইলে এখানে সংস্কার করতে গেলে বিনিয়োগকে আকর্ষণীয় করে দেন রাষ্ট্রের প্রয়োজনে, কোনো ব্যক্তির প্রয়োজনে, কোনো মাফিয়াদের প্রয়োজনে না। আমাদের কৃষিক্ষেত্রে রেভলিউশনারি চেঞ্জ আনতে গেলে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিকে আপনার আকর্ষণীয় করে দিয়ে এখানে বিনিয়োগকে আকর্ষণীয় করে দিতে হবে, যাতে করে। আমরা আবার শুনবো আপনার কাছে, নিব আরেকটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আলোচনার বিষয় বাজেট ও অগ্রাধিকার। রয়েছেন দুজন অতিথি, দুজনের সাথেই আপনাদের পরিচয় করে দিচ্ছি ইতিমধ্যেই। আমি এবার সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব আশরাফ আহমেদ, আপনি বলছিলেন যে আমাদের বাজেট কাঠামো নিয়ে কিন্তু এখনকার যে প্রেক্ষাপট রয়েছে, আমরা বাজেট একেবারে কাছাকাছি চলে এসছে, জুনে আমাদেরকে বাজেট সংসদে হয়তো উত্থাপন হবে। তো এই মুহূর্তে সরকারকে কি পরামর্শ আছে আপনার বাজেটকে গণমুখী বাজেট করবার এবং বাস্তবভিত্তিক বাজেট করবার, বা অর্থনীতির যে টালমাটাল অবস্থা, সেই জায়গাগুলোতে সরকার কোন কোন পয়েন্টটাতে খুব বেশি গুরুত্ব দিতে পারে বলে আপনি মনে করেন বা উচিত? একটু
শুনতে একটু অদ্ভুত মনে হবে, কিন্তু দেখুন এই মুহূর্তে আমি মনে করি যে সরকারের উচিত যে যতখানি সম্ভব বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করা, এবং সেটা সরকারি বিনিয়োগের ক্ষেত্রেও তাই, প্রাইভেট সেক্টর বিনিয়োগের ক্ষেত্রেও তাই। কারণ আমাদের যে কারেন্ট সিনারিও, যে বোথ দ্য ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট, এই দুটোর মেজর প্রবলেম হচ্ছে সাপ্লাই সাইড, নট ডিমান্ড সাইড। ব্যাপারটা এমন না যে অনেক সিস্টেমে অনেক টাকা ঢুকে গেছে সেই জন্য ইনফ্লেশন হচ্ছে, ডিমান্ড বেড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যতখানি রিকোয়ারমেন্ট সেই অনুসারে প্রোডাকশন করতে পারছি না। কৃষিতে ক্ষেত্রে দেখবেন আপনি যে যথেষ্ট পুঁজি নেই, আপনি যদি শিল্পের ক্ষেত্রে দেখবেন যে যথেষ্ট ওয়ার্কিং ক্যাপিটাল নেই। কারণ আমাদের যে এই যে 3-4টা যে ধাক্কা গেল বড়, এটার ফলে কিন্তু একটা ওয়ার্কিং ক্যাপিটাল ইরোশন হয়েছে, ফলে প্রোডাক্টিভ ক্যাপাসিটি ইউজ করা যাচ্ছে না। কারেক্ট। সো এই যে লোন নিয়ে ইন্ডাস্ট্রি করবেন কেমনে? কারেক্ট। এই সিনারিওতে আমি মনে করি যে সরকারকে আসলে এই মুহূর্তে প্রয়োজন যে আপনার আমাদের যে ইকোনমির যে ইনভেস্টমেন্ট সাইকেলটা, এটাকে অ্যাক্সেলারেট করা, এক্সামিন করা। আপনি এই মুহূর্তে অনেক কিছু আছে, আপনি শিক্ষা, স্বাস্থ্য, অনেক খাতের কথা শুনবেন, অনেক কিছুর কথা শুনবেন। সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়ানো দরকার, আমি মানি বেতন ভাতা বাড়ানো দরকার, কিন্তু এই মুহূর্তে যদি আপনি রাজস্ব, এই ধরনের রাজস্ব ব্যয়ে যদি আপনি মনোনিবেশ করেন, সেটা আপনাকে অনেক বড় পপুলিস্ট অনেক কথাবার্তা বলবে, কিন্তু এটাতে আসলে কাজ হবে না। না, সরকারকে দেখলাম নানান কার্ডের নামে, যেগুলো এখন সোশ্যাল সেফটি নেটের আওতায় নানান কার্ড দিচ্ছে। সোশ্যাল সেফটি নেট ইজ এ ডিফারেন্ট ইস্যু। সেফটি নেট হচ্ছে ডাইরেক্ট ট্রান্সফার, সেটা ইকোনমিতে সরাসরি কাজ করে, সেটা নিয়ে কিন্তু আমি আপত্তি করছি না। আমার ইস্যুটা হচ্ছে সরকারের যে রাজস্ব ব্যয়ের যে অস্টারিটি দরকার, সেটা যদি আপনি কন্ট্রোল না করেন, মানে সোজা বাংলায় আপনি যদি রাজস্ব ব্যয় যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার ডেফিসিট কমে আসবে, আপনার পাবলিক ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। দুটোই কিন্তু ইকোনমিকে চালু করার জন্য খুবই প্রয়োজনীয় ব্যাপার। কিন্তু আপনি একই সাথে আপনি যদি রাজস্ব ব্যয় সংকোচন না করেন, তখন যেটা হবে যে আপনার ইনফ্লেশন উস্কে দিবে, আবার আপনার ডেফিসিট বাড়িয়ে দিবে, আপনার পাবলিক ইনভেস্টমেন্ট কমিয়ে দিবে। সো এই কম্বিনেশনটাতে আমি মনে করি যে এটা এই মুহূর্তে আমাদের জন্য দরকার হলে ট্যাক্স রেট কমিয়ে হলেও, কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্টের যে সাইকেলটা থেকে আমরা ভেঙে বেরিয়ে গেছি, সেখানে আমরা যদি ফেরত যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে 7-8% গ্রোথের দরকার জাস্ট টু মেইনটেইন আনএমপ্লয়মেন্ট অ্যাট এ লেভেল, সেটাও আমরা করতে পারছি না। মানে বাংলাদেশে ভাই আমাদের লেবার ফোর্স 3-4% গ্রো করে প্রত্যেক বছর। আপনি যদি 7-8% ইকোনমিক আউটপুট যদি না গ্রোথ হয়, আপনি কিন্তু এদেরকে চাকরি দিতে পারবেন না। এই সরকারের বড় একটি প্রতিশ্রুতি হলো বেকারদের কর্মসংস্থান। বেকারদের কর্মসংস্থান করতে গেলে আপনি যদি ইনভেস্টমেন্ট বাড়াতে না পারেন, সেটা কোত্থেকে আসবে? কারণ আমরা তো দেখেছি যে বাংলাদেশের যে যখন আমাদের ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও ছিল 30-32%, সেখান থেকে এটা কিন্তু সাবস্ট্যান্সিয়ালি নেমে এসছে। এই যে এখন যে 3% গ্রোথ দেখছি, এটা হচ্ছে গত 2-3 বছর ধরে যে ইনভেস্টমেন্ট যে ড্রাস্টিক্যালি কমে গেছে, সেটার ইম্প্যাক্ট। আবার এখানে ব্যাপারটা কমে গেছে বলতে আমরা তো এখন দেখছি যে ড্রাই হয়ে গেছে, একেবারেই ড্রাই মার্কেট। কারণ আমি যদি আজকে ইনভেস্টমেন্ট করতে চাই, এক নম্বর হচ্ছে আমার যে নিজস্ব ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি প্রাইভেট সেক্টরের, সেটা ড্রাস্টিক্যালি কমে গেছে। অনেকগুলো কারণ আছে, ব্যাংকিং সেক্টর তার মধ্যে প্রাইমারি একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ইনফ্লেশনের ফলে তো আমার ডিমান্ডও কমে গেছে, আমার ইম্পোর্ট কম্প্রেশনের ফলে আমার সাপ্লাই চেইন স্কুইজড হয়ে গেছে, আমার ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাপাসিটি কমে গেছে। সো এই সব মিলিয়ে এবং গত 2 বছরে যে ইনভেস্টমেন্টের খরা যেটা চলেছে, এটার ফলে যেটা হচ্ছে যে আগামী মানে 2026-2027-এ রিকভারি করতে গেলে আমার কিন্তু আসলে 2025-এর ইনভেস্টমেন্টের উপরে ভর করে তারপরে 2 বছরের গ্রোথ হয়। সিমিলারলি আমরা 2026-এ যে ইনভেস্টমেন্ট করতে পারবো, সেটার উপরে ডিপেন্ড করবে আমাদের 27-28-এ কি গ্রোথ হবে। কিন্তু এটা যদি আমরা খুব তাড়াতাড়ি এই সাইকেলটা রিএস্টাবলিশ করতে না পারি, তাহলে কিন্তু আমরা 26 কিংবা 27-এও কিন্তু রিকভারি করতে পারবো না। তার মানে কি, তাহলে রিকভারি যদি 3 বছর পিছিয়ে যায়, তখন কিন্তু আমাদের বেকারত্ব প্রায় 9-10% হয়ে যাবে। আমরা সেই অবস্থা চাই না। আমরা এখন সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্য জনাব মুস্তাফিজুর রহমান, আমি আপনার কাছে আসতে চাই। এই যে আমাদের বর্তমান নির্বাচিত সরকার বা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থানকে এবং বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে আমাদের নিজস্ব উৎস থেকে উৎপাদন বাড়ানো এবং সেটিকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে মুভ করা, সেখানে সরকারের এখন এই বাজেট কেন্দ্রিক কি করণীয় আছে, কোন জায়গাতে বেশি অগ্রাধিকার দিতে পারে? দেখুন, আমাদের সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী খুব সুস্পষ্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে, এটাই দরকার। আমাদের দেশের প্রধান সমস্যা হলো পোভার্টি। দারিদ্র বিমোচন করতে গেলে মানুষের হাতে কাজ দিতে হবে, তার ক্রয় ক্ষমতা বাড়ায় দিতে হবে। তো কাজ দিতে গেলে বিনিয়োগ ছাড়া তো আর কাজ করতে পারবেন না।
তাহলে বিনিয়োগকে আকর্ষণীয় করে দিতে হবে। আমি কোন কোন সেক্টরে বিনিয়োগ করলে আমার দেশের সক্ষমতার মধ্যে, আমার যে টেকনিক্যাল আসপেক্টসে, ফাইন্যান্সিয়াল আসপেক্টে, পিপলের অ্যাবিলিটির সাথে মিলা যেগুলো আমাদের দেশের জন্য দরকার, ওই সেক্টরগুলোকে শনাক্ত করে সেখানে বিনিয়োগ করার সুযোগ করে দিতে হবে। বিনিয়োগের বাধা হলো বিনিয়োগকারী কোনো পূর্ব নিয়ত করে থাকে না যে আমি এই জায়গায় বিনিয়োগ করব। আমি সবসময় একটা উদাহরণ দেই, এটা হলো একটা থিওরি আছে, বার্ডস অ্যান্ড পন্ড থিওরি। জাহাঙ্গীরনগরের পুকুরে যে পাখিগুলো আসে ওখানকার প্রফেসররা আনে না, আবার কিন্তু ওরা এমনি এমনিই চলে যায়। বিনিয়োগকারী হলে ঠিক সেই রকম একটি পাখি, আপনি পরিবেশ করে দেন, আপনার ইন্ডিয়ান বিনিয়োগকারী এখানে করবে বিনিয়োগ, চায়নার বিনিয়োগকারী এখানে করবে, যারা আমাদের কম্পিটিশন তাদের ইন্ডাস্ট্রি এখানে নিয়ে আসবে, বিকজ এখানে সেটা অধিক লাভজনক, নিরাপদ এবং টেকসই। আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ইউটিলিটি যেগুলো বিনিয়োগের সাথে যে আরও আনুষঙ্গিক যেগুলো লাগে, আপনি বেসরকারি সেক্টরের মেধাবী লোকজনকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী বসছে তো, প্রত্যেক সেক্টরের লোকজনকে নিয়ে তার 10টা কথা শুনুক। আমি একটা কথা বলি, আপনার এভরিথিং ইজ ইকুয়াল ইজ এ গ্রেট লাই। আমি সবসময় বলি, আপনি যদি বলেন মুদ্রার ফিট টু ফিট 19-20, কথাটা ঠিক না। একজনের সক্ষমতা থেকে আরেকজনের সক্ষমতা লক্ষ গুণের পার্থক্য, তার দৃষ্টিভঙ্গি আলাদা, তার দেশপ্রেম আলাদা, তার নীতি নৈতিকতা মূল্যবোধ আলাদা। আপনি এই সমস্ত মেধাবী লোকদেরকে যে প্রক্রিয়া শুরু করেছে, এর মধ্য দিয়ে আমাদের অগ্রাধিকার খাত চিহ্নিত করে তার সাথে কর ব্যবস্থাপনা ঠিক করে দিয়ে ওই জাহাঙ্গীরনগরে যেন পাখির ঝাঁক পড়ে, ওই রকমভাবে আপনি এখানে বিনিয়োগকারী নিয়ে আসেন, তাহলে মানুষ কাজ পাবে। এই কাজ দ্বারা তার কর্মসুযোগ সৃষ্টি হলে তার ইনকাম বাড়বে, অর্থনীতির আকৃতিটাও বড় হবে। না হলে হবে কি, সব সার্ভিস সেক্টরে চলে যাবে। ছোটোখাটো দোকান, রিক্সাওয়ালার ব্যাটারি লাগায় তার জীবনের স্বাদ মিটাবে। 100 মাইল লম্বা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, কোনো ইয়ে নাই, পরিকল্পনা নাই, কোনো পরিদর্শক নাই, ওটা কি বলে, পর্যটক নাই। কসে ঈদের সময় ছুটি পাইছে 3 দিন, যা বালির মধ্যে ঘুমাইতেছে। আপনার অবকাঠামো নাই, নিরাপত্তা নাই, বিনোদন নাই। আপনি যদি এগুলো অগ্রাধিকার খাত চিহ্নিত করে বিনিয়োগকে আকর্ষণীয় করে না দেন, তাহলে আমাদের দেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত যেটা আমাদের যে হিউম্যান ক্যাপিটাল, এই হিউম্যান ক্যাপিটাল আমরা ইউজ করতে পারবো না। আরেকটা বলি, $1 ট্রিলিয়ন মার্কেট হলো শ্রম বাজার, আন্তর্জাতিক শ্রম বাজার। আপনার লেবার যায় সৌদি আরবে যায়, ওখানে ময়লা টোকাইতেছে, মানে তাকে ট্রেন্ড আপ করতে লাগে। তাকে তো আপনি তো ট্রেন করে দিচ্ছেন না। এই হিউম্যান রিসোর্স ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যারা হয়েছে, তারা ওই সেক্টর ওয়াইজ ভাগ করে পৃথিবীর যে সমস্ত দেশে লেবার ক্রাইসিস আছে, সেখানে আমাদের যেগুলো মিশন আছে, তাকে মানুষকে পণ্য হিসেবে তার প্রাইস ঠিক করতে হবে। একজন কৃষি শ্রমিকের দাম এত, এর দাম এত, এর দাম এত দিয়ে ওই মিশনে ধরায় দিতে হবে। এই লোকগুলোকে হাইয়েস্ট রিটার্ন যাতে আসে সেইভাবে তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে, যোগ্য করতে হবে, মানে জনশক্তিকে পরিপূর্ণভাবে প্রশিক্ষিত করে তারপরে বাইরে পাঠাতে হবে। হিউম্যান ক্যাপিটাল হিসেবে চিহ্নিত করে রপ্তানিতে জোর দিতে হবে। 1 কোটি মানুষ আপনি পাঠানোর ব্যবস্থা করেন, দেশের পভার্টি কমে যাবে, অর্থনীতি আকৃতি বড় হবে। ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান এবং জনাব আশরাফ আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করবো এইখানটাতে। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।